ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে টানা আন্দোলনের 6 দিন, দাবি আদায় করে ঘরে ফেরার ঘোষণা ঢাকাবাসীর। কৌশলে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে বলেছেন নজরুল ইসলাম খান। গায়ের জোরে ইশরাক হোসেনকে মেয়র পদে বসতে দিচ্ছে না সরকার, মন্তব্য রিজভির। জামিনে কারামুক্ত অভিনেত্রী নুসরাত ফারিয়া, বিভিন্ন সেক্টরে স্বৈরাচারের দোষরদের তালিকা বানাচ্ছে জুলাই ঐক্য। স্থলপথে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় বিপাকে রপ্তানিকারকরা, বাজার হাতছাড়া হওয়ার শঙ্কা। নিষেধাজ্ঞায় ভারতের ক্ষতি বেশি হবে, মন্তব্য উপদেষ্টা আসিফের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বুধবার সকাল 10টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে নগর ভবনের সামনে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান এই ঘোষণা দেন। এর আগে মঙ্গলবার সকাল থেকে টানা 6ষ্ঠ দিনের মতো চলে আন্দোলন। নগর ভবনের সামনের সড়কে অবস্থান নেন পুরান ঢাকার বাসিন্দারা। একই সাথে চলে নগর ভবন ব্লকেট কর্মসূচি। আদালতের নির্দেশ উপেক্ষা করে শপথের উদ্যোগ না নেওয়া ও স্বাধীন নির্বাচন কমিশনের গেজেট অমান্য করাকে রাষ্ট্রদ্রোহিতায় শামিল বলে মনে করছেন তারা। দাবি মেনে নিতে সরকারকে বুধবার সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা, না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনের দৃশ্য এটি। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবির এই আন্দোলন টানা 6ষ্ঠ দিন চলছে। প্রতিদিন এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন পুরান ঢাকার সর্বস্তরের মানুষ। তাদের বিশ্বাস, আদালতের রায় মেনে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিলে কমবে নাগরিক সমস্যা। মেয়র ইশরাক হোসেন, ওনাকে এরপর দিয়া শপথের দাবিতে আমরা এখানে মূলত উপস্থিত। ইশরাক হোসেনের যতদিন পর্যন্ত মেয়র হিসেবে ঘোষণা না করবে, আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব। অনতি বিলম্বে ইশরাককে ঢাকার মেয়র ঘোষণা করে তার শপথ বাক্য পাঠ করানোর জন্যই আজকে আমরা এখানে এসেছি। এই স্বাধীন দেশে কোর্ট থেকে রায় দিয়েছে, আমরা ন্যায় বিচার পেয়েছি। নির্বাচন কমিশন থেকে গেজেট পাশ করেছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গেজেট এবং কোর্ট থেকে ন্যায় বিচার পাওয়া সত্ত্বেও এই সরকার শপথ পড়াচ্ছে না। একদিকে আদালতের রায়, অন্যদিকে নির্বাচন কমিশনের গেজেট। ইশরাক হোসেনকে শপথ পড়াতে আর কোনো বাধা না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের এমন কালক্ষেপণে বিস্ময় নগরবাসীর। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে শপথ দিয়ে তাকে সেবা করার যদি সুযোগ না দেয়, তাহলে এইটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা ইশরাককে দায়িত্বে না দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। সেই জন্য তারা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। উচ্চ আদালত রায় দেওয়ার পরে আইন মন্ত্রণালয়ের সলিসিটরের কোনো মতামত দেওয়ার এখতিয়ার নাই, কোনো ক্ষমতা নাই। আমরা মনে করি এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ইঞ্জিনিয়ার ইশরাকের বিরুদ্ধে, দানের শীষের বিরুদ্ধে একটি সুগভীর ষড়যন্ত্র। আইনের মাধ্যমে কোর্ট রায় দিয়েছে, জনতার ম্যান্ডেট কোর্ট ফিরিয়ে দিয়েছে, যে ইঞ্জিনিয়ার ইশরাককে বিজয় ঘোষণা করেছে। কিন্তু আমাদের এই নির্বাচন কমিশনের গেজেটও করা হয়েছে, কিন্তু শপথ বাক্যর যে অংশটুকু, শুধু এই অংশটুকুই বাকি আছে। এই অংশটুকু শপথ বাক্য পাঠ করা হলে আমাদের নগরপিতা আমরা পাই। এদিকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলন থেকে নতুন কর্মসূচি ঘোষণা দেন সাবেক সচিব মশিউর রহমান। আগামীকাল সকাল 10টায় আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মুখে হাজির হব এবং এখানে বিক্ষোভ সমাবেশ করব। আমাদের দাবি মানলো কি মানলো না, এটা কালকে 10টা পর্যন্ত আমরা সময় দিলাম। এই 10টার মধ্যে যদি আমাদের দাবি না মানে, তাহলে সেই 10টার সময় আমরা কালকে কঠিন থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। 2020 সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি, জালিয়াতির অভিযোগ এনে মামলা করেন ইশরাক হোসেন। সে মামলায় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে অবৈধ উল্লেখ করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা দিয়ে রায় দেয় আদালত। সকল প্রক্রিয়া অনুসরণ করে রায় মেনে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। মহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিটের শুনানি শেষ।
আগামীকাল দুপুর 12টায় আদেশ। মঙ্গলবার বিকেলে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানি শেষ হয়। এই সময় ইশরাকের পক্ষে নির্বাচনী ট্রাইব্যুনালে দায়ের করা আবেদনের অসঙ্গতি তুলে ধরেন রিটকারীর আইনজীবী। তবে রিটকারীর আবেদনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইশরাকের আইনজীবীরা। এর আগে গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের হাইকোর্ট ডিভিশন সিদ্ধান্ত নাই যে এই নির্বাচনী প্রতিনিধি প্রার্থীর বাইরে অন্যকে এসে ইলেকশন ট্রাইব্যুনালের রেজাল্ট চ্যালেঞ্জ করেছে বা রায় চ্যালেঞ্জ করে কোনো নজির তারা স্থাপন করতে পারে নাই, এবং এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে। শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন নির্বাচক শপথ না করে সেই জন্য করা হয়েছে। এটা আমরা চেয়েছি উৎকষ্ট যিনি মামলা করেছেন জরিমানার সহ খরচ সহ উৎকষ্ট তাকে মামলা খারিজ করার জন্য কালকে দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন। আগামীকাল দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন। সেখানে যদি কারো কোনো আর বক্তব্য থেকে বক্তব্য শুনবেন, কালকে আশা করি ইনশাল্লাহ আদেশ দেবেন। কৌশলে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, বিএনপি অবশ্যই সংস্কার চায়, সবার আগে সংস্কার প্রস্তাবও বিএনপি দিয়েছে। জানান, বিএনপির একটি পরিকল্পনা আছে যার মাধ্যমে দেশের কল্যাণ করতে চায়। অন্যদের প্রস্তাব ভালো হলে জনগণ যাদেরটা গ্রহণ করবে তারাই দেশ চালাবে। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা ভুল বলে মন্তব্য করেন তিনি। বলেন, গণতন্ত্র একটা নিজেই সংস্কার প্রক্রিয়া, বিচার, সংস্কার ও নির্বাচন সবই হতে হবে। বিএনপি দলীয় প্রভাবমুক্ত স্থানীয় সরকার নির্বাচন হয়, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, সেই আলোচনা আসছে কেন? এ প্রশ্ন রাখেন নজরুল ইসলাম খান। আমরা জানি যে বাংলাদেশের কিছু রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে, তারা অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চান। নানা কায়দায়, নানা কৌশলে তারা গণতন্ত্রের এই অভিযাত্রাকে বিলম্বিত করতে চান। এতে তাদের স্বার্থ কতখানি হাসিল হবে আমরা জানি না, কিন্তু দেশ এবং জনগণ বিপদাপন্ন হতে পারে। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, নির্বাচন নিয়ে টালবাহানা করছে সরকার। সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে মেয়র পদে বসতে দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, গত আমলের সাথে বর্তমান সরকারের কাজকর্ম অনেক কিছুই মিলে যাচ্ছে, যা সাধারণ মানুষকে হতাশ করছে। আইনের শাসন প্রতিষ্ঠা না করে অন্তর্বর্তী সরকার ঢালাও গ্রেফতার ও মামলা দিচ্ছে অভিযোগ করেন তিনি। গুরুত্বপূর্ণ শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ কম রাখার সমালোচনাও করেন রিজভী। জামিন পেয়ে কারামুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। দুপুরে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। মঙ্গলবার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এর আগে সোমবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। রবিবার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে জুলাই গণঅভ্যুত্থানের সময় ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মুজিব বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। তিনি 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। 31 মের মধ্যে সন্ত্রাসী দল আওয়ামী লীগের সব দোসরদের বাধ্যতামূলক অবসর দেওয়ার দাবি জানিয়েছে জুলাই ঐক্য। প্রস্তাবে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন সেক্টরে থাকা স্বৈরাচারের দোসরদের তালিকা প্রকাশের কথাও জানায় সংগঠনটি। ছাত্র জনতার বুকে গুলি চালানো, নির্দেশকারী এবং সহযোগিতাকারী সকল আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের পরিবার সহ সকলের ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদ জব্দ করার দাবিও জানান তারা। দাবি করেন, স্বৈরাচারের দোসর আমলা ও প্রশাসনের কর্মকর্তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে। চিহ্নিত সকল স্বৈরাচারের দোসরদের শ্বেতপত্র সরকারি ওয়েবসাইটে প্রকাশ করার দাবি জানায় সংগঠনটি। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম এবং ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও এখনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন জুলাই ঐক্যের নেতারা।
দাবি মানা না হলে 31 মের পর মার্চ টু সচিবালয় সহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলেও জানায় সংগঠনটি। স্থলপথে বাংলাদেশের কিছু পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় বিপাকে রপ্তানিকারকরা। তৈরি পোশাক ও খাদ্যপণ্যের আমদানিতে বিধি নিষেধের ফলে বাজার হাতছাড়া হওয়ার পাশাপাশি রপ্তানির খরচ 3 গুণ বেড়ে যাওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, বাণিজ্য যুদ্ধের মতো পাল্টাপাল্টি ব্যবস্থা না নিয়ে কূটনৈতিক সমাধান জরুরি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানির সহজ পথ স্থলপথ। সময় ও খরচ কম লাগায় এসব পথ দিয়েই পণ্য রপ্তানি করে বাংলাদেশ। দেশটিতে যে পরিমাণ পণ্য যায় তার প্রায় 80% যায় স্থলপথ দিয়ে, কিন্তু সেই সুযোগটি শনিবার হাতছাড়া হয়েছে ভারতের দেয়া নিষেধাজ্ঞায়। তৈরি পোশাক এবং খাদ্যপণ্য সহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক রবিবার থেকে আটকে আছে দেশের আখাউড়া, বুড়িমারি ও বেনাপোল স্থলবন্দরে। ভারতের এই নিষেধাজ্ঞায় রপ্তানি বাজার হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা। বড় একটা প্রভাব পড়বে, বিকজ ইন্ডিয়া আমাদের অ্যাজ এ সিঙ্গেল এক্সপোর্টিং ডেস্টিনেশন হিসাবে লার্জেস্ট। সো এখানে আমরা অনেক প্রোডাক্ট সেল করি। আমাদের যদি টোটাল ফিগার বলতে হয়, উই আর এক্সপোর্টিং অ্যারাউন্ড $50 মিলিয়ন পার অ্যানাম। সো এই ফিগারটা অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত হবে। এটা যেহেতু রাষ্ট্রীয় বিষয়, আমি রিকোয়েস্ট করব বা আহ্বান করব গভর্নমেন্টের কাছে যেন পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে, দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে যেন এটার একটা সমাধান বের করা হয় আর কি। অর্থনীতিবিদরা বলছেন, আমদানিতে নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে ভারতও। তাই পাল্টা পদক্ষেপের চিন্তা বাদ দিয়ে কূটনৈতিক সমাধানের পরামর্শ তাদের। আমাদের উচিত ছিল যে আমাদেরকে কোনো টেট ফর ট্যাট পাল্টাপাল্টি কোনো অ্যাকশন না করলেই আমাদের উই উড হ্যাভ বিন বেটার অফ। এখন কূটনৈতিক কোনো কম্পালশন আছে কিনা সেটা আমাদের ব্যাপার না, কিন্তু বাণিজ্যের দিক থেকে আমার মনে হয় একটা ক্ষতি হচ্ছে, এবং ক্ষতিটা আমাদেরই বেশি হবে। কম্পিটিশন না হয়ে একটা বাণিজ্য যুদ্ধের মতো হয়ে যাচ্ছে, যে ইউএস চায়না করতেছে, আমরাও এখানে। এটা একেবারে আমাদের জন্য এটা ঠিক না। ভোক্তা স্বার্থ সুরক্ষায় অশুল্ক বাধা দূর করতে দুদেশকে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের তাগিদ দেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞায় ভারতের ক্ষতি বেশি হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এক যুব সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। তিনি বলেন, ভারত বাংলাদেশে বেশি পণ্য রপ্তানি করে থাকে। যেহেতু ভারত বাংলাদেশি পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, তাই সরকার বিকল্প ব্যবস্থার সন্ধান করছে। এই নিষেধাজ্ঞায় দেশের ব্যবসায়ীদের কিছু ক্ষতি হবে। এ সময় ইশরাক হোসেনের বিষয়ে তিনি বলেন, বিষয়টি যেহেতু আদালতের উপর বিচারাধীন, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। যেহেতু এটা একটা সাডেন সেক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে, এবং সেই বিকল্প ব্যবস্থা খোঁজা পর্যন্ত তো কিছু প্রতিবন্ধকতা থাকবে এবং ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে, তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি এটা আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ। বাংলা ভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শাফিন খানের দ্বিতীয় নামাজে জানাজা শেষে খুলনার টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। সকালে শাফিন খানের জানাজা পড়ান সর্দার জামে মসজিদের ইমাম সালমান বিন আমিন। এতে অংশ নেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর জামাতে ইসলামের আমির মাওলানা মাহফুজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, এনসিপির মুখ্য সংগঠক হামিম রাহাত, প্রেস ক্লাবের সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শাফিন খানকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জের মাধবপুরের বীরসিংহপাড়া গ্রামে চাঞ্চল্যকর ট্রিপল হত্যা মামলায় একমাত্র আসামি শাহ আলম ওরফে তাহের উদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ একের বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার মোশাররফ ইউসুফ এই রায় দেন। 2016 সালের 23 আগস্ট সন্ধ্যায়
পারিবারিক বিরোধের জেরে শাহ আলম ওরফে তাহের উদ্দিন তার বড় ভাই বীরসিংহপাড়া গ্রামের গিয়াসউদ্দিনের বাড়িতে ঢুকে ভাবি জাহানারা খাতুনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় মেয়ে শারমিন আক্তার ও ছেলে সুজাত এবং প্রতিবেশী শিমুল মিয়া দৌড়ে গেলে তাদেরকেও ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলে জাহানারা খাতুন মারা যান। হাসপাতালে নেওয়ার পর শারমিন আক্তার ও শিমুল মিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে সিরাজগঞ্জের নাজমুল ইসলাম নামে এক সবজি ব্যবসায়ীকে হত্যার দায়ে 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ এবং এই রায় দেন। মামলার আসামিরা সবাই পলাতক। অন্যদিকে কিশোরগঞ্জ কলেজ ছাত্র হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত দুপুরে আদালতের বিচারক ফাতেমা আক্তার স্বর্ণা এই রায় দেন। মৃত্যুদণ্ড পাওয়া 3 আসামি হল ভৈরবের মোহাম্মদ সুমন মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার সেলিনা বেগম এবং একই জেলার শোভা প্রকাশ। এর মধ্যে সেলিনা বেগম ছাড়া বাকি 2 জন পলাতক। 2008 সালের জানুয়ারিতে ভৈরব হাজী আসমত কলেজের বিএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলীকে হত্যা করে আসামিরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ উপবিভাগে পদোন্নতি প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে মহানগরীর টাইগার পাস সিটি কর্পোরেশন কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক সাইদ মোহাম্মদ ইমরানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুদক কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইমরান জানান, প্রথমে উপসহকারী প্রকৌশলী রূপক চন্দ্র দাসকে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন না করে পদোন্নতি দেওয়া হয়। পরে অভিযোগের ভিত্তিতে সব পদোন্নতি বাতিল করা হয়। অনিয়ম হলেও সিটি কর্পোরেশন নিজেই তা সংশোধন করে নেয়। রূপক দাসের রাজনৈতিক পরিচয় ছিল, সে কারণে অবহেলার শিকার হয়েছেন বলে জানায় অভিযুক্ত। সংশ্লিষ্ট বিষয়ে নথিপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানান দুদক কর্মকর্তা। 2011 সালে রূপক চন্দ্র দাসের নিয়োগ দেওয়া হয়। 3টা পোস্ট ফাঁকা আছে সহকারী প্রকৌশলী। এই 3টা পোস্টের বিপরীতে 8 জনের ওনারা মৌখিক পরীক্ষার জন্য 8 জনকে ডাকা হয় আর কি। তার মধ্যে 1 জন অ্যাবসেন্ট ছিলেন। 7 জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। 7 জনের মধ্যে 3 জন উত্তীর্ণ হন, বাকি 4 জন ভাইভাতে ফেল করেন আর কি। এর মধ্যে রূপক দাস যিনি উনিও ভাইভাতে ফেল করেছিলেন, ভাইভাতে অনুত্তীর্ণ ছিলেন। কিন্তু আমাদের কাছে যে অভিযোগটা ছিল, উনি ভাইভাতে ফেল করার পরেও ওনাকে প্রমোশন দেওয়া হয়েছে, পদোন্নতি দেওয়া হয়েছে। নেওয়ার কথা ছিল মূলত 3 জন, এই 3 জনকে নেওয়া হয়েছে। এর বাইরে রূপক দাসকেও নেওয়া হয়েছে। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে চট্টগ্রাম ওয়াসা ভবনে আন্দোলনকারী দৈনিক ভিত্তিতে নিয়োজিত শ্রমিকরা কাজে ফিরেছেন। সকালে কাজ বন্ধ রেখে তারা আন্দোলন শুরু করে। দুপুরে প্রধান প্রকৌশলী মাকসুদ আলমের সাথে তারা সাক্ষাৎ করলে তিনি তাদের আগের মতো বেতন দেওয়ার আশ্বাস দেন। এতে শ্রমিকরা কাজে ফেরেন। এ সময় প্রধান প্রকৌশলী মাকসুদ আলম জানান, দৈনিক ভিত্তিতে নিয়োজিত শ্রমিকরা মাসে 30 দিন কাজ করে 30 দিনেরই বেতন পেতেন। এখন আগের মতো ব্যবস্থা করা হচ্ছে। 15 বছর ধরে চট্টগ্রাম ওয়াসার দৈনিক ভিত্তিতে কাজ করছেন 250 শ্রমিক। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় নীতিমালা ঘোষণা করে, যাতে বলা হয়েছে দৈনিক ভিত্তিতে নিয়োজিত শ্রমিকদের 22 দিনের বেশি বেতন দেওয়া যাবে না। বোরোর ভালো ফলন হয়েছে উত্তরে। উৎপাদনে অতীতের রেকর্ড এবার ভাঙবে বলে আশা কৃষকদের। তবে দাম নিয়ে তাদের মধ্যে হতাশা রয়েছে। এদিকে 22 লাখ টন চাল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ, যার গড় মূল্য প্রায় 11,241 কোটি 55 লাখ টাকা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। ধানে ধানে ভরে উঠেছে উত্তরের জনপদ। মাঠে মাঠে সোনালী আভা, বাতাসে দুলছে শীষ। রোদ বৃষ্টি ভেঙে ফসল ঘরে তোলায় ব্যস্ত কৃষকরা। ভালো ফলনে খুশি হলেও ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। আছে নানা অভিযোগও। এবার ধানে অনেক রোগবালাই গেছে, তারপরেও আমরা শুক্রিয়া যে আবার যা হয়েছে মোটামুটি ভালো হয়েছে। এখন ন্যায্য দাম যদি পাওয়া যায়, এটাই আর কি বড় কথা। মূল্য যদি না পাই তাহলে আমাদের লস হয়ে যাবে এবং আমরা মারা পড়ে যাবো। ওষুধ কোম্পানি গেলে আছে, এলে আমাদেরকে ক্ষতি করছে। বিভিন্ন ধরনের ওষুধ দিছে, কাজ হয় নাই। ধানের মন দিচ্ছে 1100 টাকা, 1020 টাকা, তাতে আমার খরচ পড়ে গেছে 1400 টাকা মন। তাতে আমার ভর্তুকি দেওয়া লাগে 200-250 টাকা। তাহলে আমরা বাঁচি করতে তার থেকে। কৃষি কর্মকর্তারা বলছেন, বোরোর বাম্পার ফলনে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। ভালো দাম পেতে ধান বিক্রি না করে কিছুদিন ধরে রাখার আহ্বান তাদের। প্রাকৃতিক দুর্যোগও আমাদের তেমন কোনো ক্ষয়ক্ষতির কোনো হিসাব আমাদের কাছে নেই এবং মাঠের অবস্থা, সার্বিক অবস্থা ভালো। রোগবালাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং সেচ ব্যবস্থাপনা সন্তোষজনকভাবে সম্পাদন করতে সক্ষম হয়েছি আমরা। কৃষক ভাই দ্রুত ধান কর্তন করে মাড়াই ঝাড়াই করে শুকিয়ে যাতে সংরক্ষণ করেন এবং কম দামে এই মধ্যস্বত্বভোগীদের কাছে তারা ধান বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হন। কৃষি অঞ্চলের 5 জেলায় 5,96,000 হেক্টর জমিতে এবার বোরো চাষ হয়েছে।
কৃষি এই অঞ্চলের মানুষের সংস্কৃতির সাথে মিশে আছে। কষ্টে ফলানো ফসলের ন্যায্য মূল্য না পেলে মন ভাঙে কৃষকের। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের টেকনাফে বহুল আলোচিত কাশেম বাহিনীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় জনগণ। দখলবাজি, মাদক কারবার, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দুপুরে টেকনাফ কক্সবাজার মহাসড়কের হোয়াইটকংয়ের ঝিমংখালীতে কাশেম বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল হালিম সহ ভুক্তভোগীরা। আগামী 24 মে রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে বগুড়ায় অনুষ্ঠিতব্য তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে পাবনার স্বেচ্ছাসেবক দল। দুপুরে শহরের পিসিসিএস বাজার মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল কুদ্দুস। বক্তারা বলেন, আগামী এই সমাবেশ হবে দেশের সবচেয়ে বৃহত্তম তারুণ্য সমাবেশ। খাগড়াছড়িতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির 36তম প্রতিষ্ঠা বার্ষিকী ও 6ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। রাঙ্গামাটিতেও পিসিপির 36তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনসভায় বক্তারা দ্রুত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবি জানান। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মানববন্ধনের আয়োজন করে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সর্বকালেই পরিমাপ সকলের জন্য, এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে পালন হয়েছে বিশ্ব মেট্রোলজি দিবস। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই আয়োজিত এই দিবসের আলোচনা সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানরা, চেম্বার নেতারা সহ উদ্যোক্তা, ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন। সমন্বিত উন্নয়ন ও অর্থায়ন বিষয়ক জেলার ক্লাস্টার অর্থায়ন কর্মশালা হয়েছে মুন্সিগঞ্জে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আইএফআইসি ব্যাংক পিএলসি এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় মুন্সিগঞ্জ জেলার 32টি তফসিলি ব্যাংকের ম্যানেজার ও উদ্যোক্তারা অংশ নেন। সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দাবিতে মানববন্ধন হয়েছে। শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বার্ষিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বর্জ্য ব্যবস্থাপনার অভাবে শহরে যত্রতত্র ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 36তম আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা হয়েছে। সকালে শরীর চর্চা শিক্ষা বিভাগ আয়োজিত বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক আরিফুর রহমান। বিশ্ববিদ্যালয়ের 17টি হলের প্রতিযোগীরা 3 দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে টানা আন্দোলনের 6 দিন, দাবি আদায় করে ঘরে ফেরার ঘোষণা ঢাকাবাসীর। কৌশলে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে বলেছেন নজরুল ইসলাম খান। সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে মেয়র পদে বসতে দিচ্ছে না, মন্তব্য রিজভির। জামিনে কারামুক্ত অভিনেত্রী নুসরাত ফারিয়া, বিভিন্ন সেক্টরে স্বৈরাচারের দোষরদের তালিকা বানাচ্ছে জুলাই ঐক্য। স্থলপথে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় বিপাকে রপ্তানিকারকরা, বাজার হাতছাড়া হওয়ার শঙ্কা, নিষেধাজ্ঞায় ভারতের ক্ষতি বেশি হবে, মন্তব্য উপদেষ্টা আসিফের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।